Amudoria News, Voice of the Marginal. নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। শিল্প সাধনা বিভাগের সাথে আজ আবারও নতুন একটি পর্বে হাজির হলাম। আর আজকে আমার সাথে আমুদরিয়ার স্টুডিওতে রয়েছেন নৃত্যশিল্পী রিতম দাস। আপনাকে স্বাগত। একটু বলে রাখি, শিল্পী কিন্তু গোল্ড মেডেলিস্ট। শুধু তাই নয়, এছাড়াও বিভিন্ন পুরস্কার প্রাপ্ত তিনি। শিল্পীর মুখ থেকেই শিল্পীর সম্পর্কে একটু শুনে নেব। প্রথমে জিজ্ঞেস করি, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এবারে বলি তোমার নিজের সম্পর্কে। আমরা তুমি করেই কথা বলি, তাতেই একটু কমফর্ট হবে। তো প্রথমেই বলি, তুমি তোমার সম্পর্কে কিছু বলো এবং তোমার পরিবারের সম্পর্কে কিছু বলো। আমার জন্ম শিলিগুড়িতে, আমার পরিবার সহ আমরা এখানে শিলিগুড়িতেই বাস করছি। আমার নাচের পথ চলা শুরু হয় আজ থেকে 20 বছর আগে। আমি 20 বছর ধরে নাচ করছি। আমার গুরু শ্রীমতী সঙ্গীতা চাকির, ওনার তত্ত্বাবধানে, ওনার গাইডেন্সে আমি ভারতনাট্যম খুব ছোটোর থেকেই আমি শিখছি এবং আমার ভারতনাট্যমের প্রতি ভালোবাসাটা সত্যি বলতে গ্রো করে। আমি চেন্নাই গেছিলাম 2004 সালে। তো তখন যেখানে আমরা থাকতাম, মানে আমরা একটা ট্রিটমেন্ট পারপাসেই গিয়েছিলাম, তখন যখন ওইখানে ট্রিটমেন্টের জন্য যেখানে আমরা যেই জায়গায় আমরা ছিলাম তার পাশে একটা ডান্স ক্লাস হতো। তো আমি বিকালবেলার দিকটায় গিয়ে, তখন খুবই ছোট, আমি গিয়ে ওইখানে বসে দেখতাম এবং আমার খুব ভালো লাগতো এবং হয়তো সেই সময় থেকেই আমার নাচের প্রতি ভালোবাসাটা সেইখান থেকেই জন্মায়। তারপর শিলিগুড়িতে ফিরে এসে আমি এখানে অনেক দিন ধরে খুঁজছিলাম। স্কুলে আমার বন্ধু, ওর মার কাছেই, মানে আমার মিস, ওনার ছেলে, এবার একটা পারফরমেন্স ছিল আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী। তখন ওর নাচ দেখে আমি ওকে জিজ্ঞাসা করি, তুই কার কাছে নাচ শিখিস? ও বললো, আমি তো আমার মার কাছেই শিখি। তো সেইখান থেকে আমার খুব একটা কিউরিয়াসিটি জাগে যে না, আমিও এবার নাচ করব। তো সেটা সম্ভবত সাল 2004 কি 5 এই সময়টা। তারপরের থেকে আমি খুঁজে ওনার কাছে যাই এবং ওনাকে গিয়ে প্রথম একটাই প্রশ্ন করি, যে আমি ওনাকে আন্টি বলে ডাকি, যে আন্টি, ছেলেরাও কি নাচ করে? তখন উনি হেসে আমাকে বলে, হ্যাঁ, কেন করে না, তুমি করবে। সেই থেকে আমার নাচের পথ চলা শুরু। বাহ, ভীষণ ভালো। পরিবারে কে কে আছে? পরিবারে এখন মা, আমি এবং আমার বোন। বাবা 2016 সালে গত হয়েছে। এই আমার পরিবার। বেশ, তা তোমার কাছে জানতে ইচ্ছে হচ্ছে, এই যে তুমি যখন আন্টি, তুমি যে বলছিলে তোমার গুরুর কাছে তুমি নাচ শিখতে গেলে, তখন তোমার পরিবারের তরফ থেকে কোনো বাধার মুখে পড়তে হয়েছিল, বা পরিবার কি একেবারে প্রথম দিন থেকেই তোমাকে সাপোর্ট করেছিল? নাচটা আমি শুরু করি তখন আমি খুবই ছোট, তখন মানে আমি ক্লাস সম্ভবত 4 কি 5 আমি পড়ি এবং আমার পাশের বাড়িতে একজন দিদি থাকতেন, ওনার মেয়েকে ভর্তি করতে নিয়ে গিয়ে আমি নিজে ভর্তি হয়ে আসি। এটা আমার কাছে একটা খুব রিমার্কেবল একটা, তখন থেকে একটা জার্নি শুরু। আমি মানে এখনো আমি আন্টিকে বলি যে আন্টি, দেখো কিভাবে আমার পথ চলাটা শুরু হলো। এবং সেখানে ফ্যামিলির সাপোর্ট বলতে আমি পাইনি তা বলবো না, কারণ আমি নাচের আগে আমি তবলা শিখতাম। তো সেটাও আমি অনেক দিন ধরেই আমি কন্টিনিউ করেছি। তবে আমি তবলার প্রতি না সেই ভালোবাসাটা হয়তো আমি ডেভেলপ করে উঠতে পারিনি, যেটা আমার নাচের জন্য আমার হয়েছে। এবং আমার বাবার থেকে আমি প্রচণ্ড সাপোর্ট পাই, যে সাপোর্টটা হয়তো এখন আমি খুব মিস করি, কারণ তার প্রেজেন্সটা একটা বিশাল একটা মানে আমার উপরে ইম্প্যাক্ট করতো। কারণ আমার নাচের যাবতীয় সবকিছু বাবা বাইরের দিকটা সম্পূর্ণ দেখতো।
মার সাপোর্ট বলতে আমি সবসময় পেয়েছি হচ্ছে ইনডোর সাপোর্ট। বাড়িতে থেকে আমার কোনো ড্রেসের কোনো কিছু, জুয়েলারির সব ম্যানেজমেন্ট, এটা ওটা সব কিছু এগুলো আমার মা করতো। তো আমার ফ্যামিলির দিক থেকে সেরকম কোনো আমি যে সাপোর্ট না পাওয়া বা কোনো কিছু সেরকম কখনোই আমার হয়নি। আমি সবসময় আমি পেয়েছি এই জিনিসটা। আই এম লাকি এনাফ। একদম। তো এই তো গেল তোমার পরিবারের কথা। এবারে বলি, তোমার নিজের পরিবারকে ছেড়েও বাইরে একটা পরিবার আছে এখন। এই নাচের জগতে এসে কিন্তু প্রচুর মানুষের সাথে আলাপ হয়েছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তো এই যে পরিবার, এই পরিবার থেকে কেমন তুমি সাপোর্ট পেয়েছো? নাচের পরিবার বলতে, নাচের পরিবার আমি বলবো না, শুধু নাচ বলবো না, কারণ নাচ সূত্র আমি অনেককে আমি আমার কাছে পেয়েছি এবং সাপোর্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি। তারা আমাকে খুব পুশ করেছে। আমি একটা টাইমে খুব ডিমোটিভেট হয়ে গেছিলাম, একটা টাইমে সেই জায়গার থেকে আমাকে তুলে ধরা এবং সেখান থেকেও তাদের তাদেরকেও আমি পরিবার হিসাবে আমি তাদেরকে মানি। এবং সেখানে আমি বরাবরই আমার মানে এই সাপোর্টটা আমি পেয়েছি। মানে আমার মিস আমাকে সব সময় বলে যে তোর মধ্যে সেই পটেনশিয়ালটা আছে, তুই ভালো পারফর্ম করতে পারবি, কর, এগো, সব সময় আমি পেয়েছি। এবং এর বাইরেও যাদেরকে আমি খুব আমি তাদেরকে আমি লুক আপ টু দেম, তাদের সাথেও তাদের সান্নিধ্য পাওয়া এবং তাদের কাছে আমি খুব ব্লেসড যে আমি গুরু শ্রীমতী রমা বৈদ্যনাথন ওনার আন্ডারে ওয়ার্কশপ করা এবং আরও আদার ফর্মসে, শুধু ভরতনাট্যম নয়, ভরতনাট্যম আমার মেইন সাবজেক্ট, বাট এটা ছাড়াও আমি খুব ব্লেসড যে কাথাক শিখেছি কিছুদিন। তারপরে ওয়ার্কশপ করেছি, আমি কাথাকের ওয়ার্কশপ করেছি, মানে কর্মশালা। ওডিসি ডান্সের কর্মশালা আমি করেছি, আমি মণিপুরি ডান্সের কর্মশালা করেছি, আমি আসামের একটি ক্লাসিক্যাল ডান্স ফর্ম হয় যেটাকে সত্রিয়া বলা হয়, সেই ফর্মেও আমি কর্মশালা করেছি। কন্টেম্পোরারি ডান্সে আমি কর্মশালা করেছি এবং ভরতনাট্যমের কর্মশালা আমি খুব ব্লেসড যে আমি গুরু শ্রীমতী রমা বৈদ্যনাথন ওনার আন্ডারে আমি ভরতনাট্যম প্রায় বিগত 3 বছর আমি ওনার কাছে ওনার সান্নিধ্য পেয়েছি, ওনার কাছে নাচ শিখবার সুযোগ পেয়েছি এবং সেটা ক্যারি ফরওয়ার্ড এখন হচ্ছে, আরো চলছে এখন। একেবারেই তাই। তো এগুলো তো গেল গুরুর সান্নিধ্যে আসা, অনেক রকম ডান্স ফর্ম শেখা, কিন্তু এত বছরের 20 বছরের জার্নিতে প্রচুর সম্মানও তুমি পেয়েছো, সম্মাননাও পেয়েছো, অনেক পদক পেয়েছো। সেসব সম্পর্কে যদি আমাদের দর্শক বন্ধুদের কিছু বলো। আমি সত্যি বলতে এগুলোর ব্যাপারে আমি খুব ব্লেসড যে আমার নাচের কেরিয়ারটা আমি যখন স্টার্ট করি, আমি এবার প্রফেশনালি আমি যখন নাচটাকে আমি ভেবেছি যে আমি এটাকে কন্টিনিউ করব, তখন একটার পর একটা কম্পিটিশন বা আমি যেগুলোতে আমি অ্যাপিয়ার করছি সেগুলোতে আমি সুযোগও পেয়েছি এবং সেই জায়গার থেকেও আমি অফার্সও আসা বা আমি যেমন 2016 সালে আমি রাজ্য যুব উৎসবে একবার ফার্স্ট হই এবং তারপরে আমি সেকেন্ডও হই, থার্ডও হই। প্রতিটা ইয়ারে আমি পরপর 2014 থেকে শুরু করে 14, 15 এবং 16 তিনটে ইয়ারে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হই। এবং তার সাথেও আমি আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদ সেখানকার 7th ইয়ারে, ভরতনাট্যমে 7th ইয়ারে আমি গোল্ড মেডেল অর্জন করেছি। সেটাও একটা আমার কাছে খুবই গর্বের বিষয়। তো আমি সুযোগ পেয়েছিলাম তখন, আমি মহাজাতি সদন, কলকাতায় মহাজাতি সদনে, সেখান থেকে আমি আমার পুরস্কার আমি ওইখান থেকে গ্রহণ করি এবং সেটাও আমার কাছে একটা বিশাল, একদম বিশাল বড় পাওয়া, অনেক বড়। তো এই যে তুমি নাচ করছো, নাচ করতে গিয়ে নিজেকে কি মেনটেন করতে হয়? অবশ্যই। নাচ মানে ডিসিপ্লিন। যেই কোনো আর্ট ফর্মই আপনি শিখুন না কেন বা যেই শিখুক না কেন, সে ছোটবেলার থেকে একটা ডিসিপ্লিন লাইফ থাকা খুব দরকার। শুধু ডান্সার হিসাবে নয়, যেই কোনো আর্ট ফর্মে এই ডেডিকেশন এবং ডিসিপ্লিন
এই জিনিসটা একদম স্ট্রিক্টলি প্রত্যেকের থাকা দরকার। আমি আমি মনে করি যে শেখার কখনো শেষ হয় না। তো সেই ক্ষেত্রে এই প্যাটার্নটা, এই শেখার যে প্যাটার্নটা, এটা সব সময় থাকাটা খুব দরকার, এবং এই ডিসিপ্লিন লাইফটা লিড করাটা প্রত্যেকের দরকার। আর এছাড়াও নিজেকে মেনটেন রাখার, যেমন ডিসিপ্লিনকে ছেড়ে নিজের স্বাস্থ্যকে মেনটেন করারও তো একটা ব্যাপার রয়েছে। যেহেতু নাচটা শুধুমাত্রই গলা দিয়ে হবে না বা হাত দিয়ে হবে না, পুরো শরীরের একটা কারুকারবার। তো সেক্ষেত্রে তুমি কি বলবে? একটা স্ট্রিক্ট তার নিজের একটা ডায়েট মেনটেন করা, এবং খাওয়া দাওয়ার উপরে কিছু কন্ট্রোল করা, এবং কিছু জিনিসকে নিজে চেক করে চলা, মানে চেক ইন দ্য সেন্স লাইক যে আমি এই জিনিসটা আমি করব, এই জিনিসটা আমি করব না। আমি আমার সোশ্যাল লাইফটাকেও আমি লিড করব, এবং আমার এই ডান্স জার্নি, আমার কেরিয়ার, যখন আমি একটা কোনো কেরিয়ারের আমি চুজ করি না কেন, তার একটা বেসিক একটা প্রিন্সিপাল থাকে যে এই প্রিন্সিপালটা আমাকে ফলো করতে হবে। সেটা আমার নাচের ক্ষেত্রেও তাই। তো সেই প্রিন্সিপালটাকে ফলো করার সময় তখন যেই মানে এই স্ট্রাকচারটাকে আমার ফলো করাটা খুব দরকার। মানে যে আমি নাচের জন্য আমাকে এই একটা টাইমে আমাকে উঠতে হবে সকালবেলায়, এই টাইমে আমাকে এক্সারসাইজ করতে হবে, আমার তারপরে নাচের জন্য আমাকে একটা পার্টিকুলার টাইম দিতে হবে, কারণ এটা প্র্যাকটিস। সে আমি গান করি, নাচ করি, যাই করি, আমার একটা প্র্যাকটিসের উপরে আমার একেবারে তাই। এবারে তোমাকে এই কথাটা যখন বললেই তুমি যে প্র্যাকটিসের কথাটা, নাচে আমরা ক্লাসে যাচ্ছি, গিয়ে নাচ শিখছি, তো নাচেও কিন্তু কিছু বেসিক থাকে, গ্রামার থাকে, যেগুলো ছাড়া কিন্তু আমরা পারবো না। তো সেক্ষেত্রে প্র্যাকটিস সেশনটা নিজের ঘরে বা নিজের সেলফ প্র্যাকটিস, সেটা কতটা করা দরকার? খুব দরকার, কারণ মানে এই প্র্যাকটিস না করলে পারে পারফেকশনটা আসবে না। স্কুলে যখন আমি পড়াশোনা করেছি তখন আমাদেরকে কি শেখানো হয়েছিল, যে তোমাকে বাড়িতে গিয়ে এবিসিডি প্র্যাকটিস করতে হবে। তারপরে সেখান থেকে আস্তে আস্তে আমি ওয়ার্ডস মেকিং, তারপরে আমি সেন্টেন্স, তারপরে আমি একটা ফরমেশনের মধ্যে যখন আমি শুরু করি, একটা বাচ্চার লাইফ, পড়াশোনা, এডুকেশন লাইফটা এভাবে শুরু হয়। সেটা নাচের ক্ষেত্রেও তাই। আমি প্রথম দিন ক্লাসে গিয়ে আমি এটা মনে করতে পারবো না যে আমি আজকে আমি টিচারের কাছে গেলাম, আমি দুদিন পরের থেকে আমি হয়তো একটা নাচ শেখা আমি করব। সেটাকে প্র্যাকটিস করতে হবে, সেটাকে বসাতে হবে শরীরের মধ্যে। আর সেটা খুব টেন্ডার এজে দিলে পারে কি হয়, টেন্ডার এজে একটা বাচ্চা যখন নাচ শেখা শুরু করে, তার কোপ আপ করতে বা তার শিখতে তার খুব সুবিধা হয় এগিয়ে চলতে। তো এবার হচ্ছে এই শেখাটা, এটা একটা ধাপে ধাপে সবসময় এগোয়। আমি যেরকম আজকে আমি স্কুলে ভর্তি হলাম, প্রি নার্সারিতে গিয়ে আমি মনে করলাম না যে আমি কালকে গিয়ে ক্লাস 12 এর পরীক্ষা দেব, সম্ভব না। কিন্তু বর্তমান প্রজন্ম কিন্তু এটাই চায়, কি বলো? এখন সময়টা এতটাই ফাস্ট যে কাউকে না মানে তোমাকে ওই পেসটাকে মেনটেন করার জন্য তোমাকেও খুব তাড়াতাড়ি করতে হবে। কিন্তু এই তাড়াতাড়ি করার চক্করে কি হয়ে যায়, ওই বেসিক জিনিসগুলো যেটাকে আমরা গ্রামার যদি বলি, সেই গ্রামারটা বা অথেন্টিক জিনিসটা সেটাই শেখাই, মানে একজন স্টুডেন্ট শিখে উঠতে পারছে না। এবার আমি কাউকে ধরে বেঁধে চাপিয়ে কোনো কিছু আমি ইম্পোজ করতে পারি না। তাতে কি হবে, একটা বাচ্চাকে যখন ওভারফিট করলে পারে যেরকম সে বমি করে ফেলবে, নাচের ক্ষেত্রে বা যে কোনো আর্ট ফর্মের ক্ষেত্রে সেটাই হবে। যদি আমি বাচ্চাকে ওভারফিট করি খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে, তাহলে সে সেটা গ্র্যাপস করতে পারবে না এবং অবভিয়াসলি সেটা কোল্যাপস করে যাবে। একেবারেই তাই। তো তুমি নাচ সবসময় শিখেছো, এখনো শিখে আসছো, তুমি নিজে শেখার পাশাপাশি কি কাউকে কখনো শিখিয়েছো? হ্যাঁ, আমি আমি সেটাও বলবো যে আমি ব্লেস যে আমি স্টুডেন্ট শেখাই, এবং আমি কিছু স্কুলেও আমি কাজ করার সুযোগ পেয়েছি, এবং প্রোগ্রাম স্কুলের যে প্রোগ্রামগুলো, অ্যানুয়াল প্রোগ্রামগুলো তো আমি শেখাই। বাহ,
তা ভীষণ ভালো। তো সেক্ষেত্রে কখনো স্কুলে গিয়ে অ্যানুয়াল ফাংশনেই শেখাও, বা তুমি কখনো নিজের থেকেও যদি নিজের স্কুল করেও শেখাও, তো সেক্ষেত্রে তোমার কখনো মনে হয়েছে যে এখনকার প্রজন্ম কোন দিকে বেশি অ্যাট্রাক্ট? সে কি ভরতনাট্যম করতে বেশি ভালোবাসছে, কত্থক করতে বেশি ভালোবাসছে, নাকি সে হিপ হপ, তারপর এখন যে হয়েছে ওয়েস্টার্ন ডান্স ফর্ম, সেগুলো করতে সে বেশি ভালোবাসছে বা তারা বেশি ভালোবাসছে? জানো তো, দু ধরনের লোকজন আছে এখনো। হ্যাঁ, আগে যেরকম ক্লাসিক্যালটা বোঝার মতনও অডিয়েন্স দরকার হয়। হ্যাঁ, তো এবার সেখানে মানে সত্যি বলতে যে এখন অনেকেই ক্লাসিক্যালটা নিয়ে এগোচ্ছে, এমন না যে ক্লাসিক্যালটা নিয়ে কেউ করে না, কেউ কিছু করে না। এখন ছেলেমেয়েরা কিন্তু ক্লাসিক্যালের প্রতি, কারণ এখনকার আমাদের জেনারেশন আমরা কখনো কোয়েশ্চেন করিনি কাউকে। এখনকার ছেলেমেয়েরা কিন্তু খুব কিউরিয়াস মাইন্ড নিয়ে আসে টিচার্সদের কাছে, যে স্যার এটা কিরকম, বা ম্যাম এটা কিরকম, এটা একটুখানি আমাকে বুঝিয়ে দাও। এই বন্ডিংটা আমি সবসময় বলি যে টিচার স্টুডেন্ট বন্ডিংটা সবার প্রথমে দরকার, তাহলে একটা স্টুডেন্ট সবসময় ভালো গ্রোথ করতে পারে এবং শিখতে পারে। এবং সে, আমি ক্লাসিক্যালের প্রতি আমার আগ্রহ নাই থাকতে পারে, সে আমার টিচার হিসাবেও আমাকে তাকে সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিতে হবে যে সেখান থেকে সেই প্রসেসটা সে সুন্দরভাবে এনজয় করতে পারে। এটা আমি মনে করি একটা টিচার হিসাবেও কিন্তু আমার একটা বিশাল বড় রোল প্লে থাকে। এবং মানে তুমি যে প্রশ্নটা করলে যে ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্নের যে শেখাটা, সেটা কি এখন কোনটার প্রতি বেশি বা কোনো ঝোঁক বেশি, সেটা আমি সত্যি বলতে আমি বলবো যে দু ধরনেরই মানে স্টুডেন্টস আছে। হ্যাঁ, এবং ওয়েস্টার্নও শেখে, ক্লাসিক্যালও শেখে। এবার হচ্ছে তোমার এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার লাইফ, সবাই সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই খুব অ্যাক্টিভ, তো ইনফ্লুয়েন্স হিসাবে যারা আমাদের টিচাররা যেরকম ইনফ্লুয়েন্স করছেন এবং আমরা যাদেরকে দেখছি তারাও যেরকম সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ, এবং তারাও যেরকম তাদের পারফরমেন্স দেখে আমরাও খুব ইন্সপায়ার্ড হই, এবং আমরাও সেখান থেকে আমরা মানে আমাদেরও মনে হয় ইচ্ছা করে যে হ্যাঁ আমি একটু একটা কিছু পারফর্ম আমি আপলোড করি বা কিছু একটা ইয়ে করি। তো সেখান থেকেও স্টুডেন্টরাও কিন্তু শিখছে, সেই প্রসারটাও কিন্তু হচ্ছে। সেটা শুধু ওয়েস্টার্ন ডান্স ফর্মের জন্য হচ্ছে তা কিন্তু নয়, ক্লাসিক্যালেও হচ্ছে। একেবারেই তাই। তো এই নাচ শিখতে গিয়ে তোমার পারিবারিক বাধা হয়তো আসেনি কখনো, শুভাকাঙ্ক্ষী যারা তারাও হয়তো অনেক সময় সাপোর্ট করেছে, কিন্তু সব সময় যে আমরা প্রশংসাই পাবো তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে তোমাকে একটা কথা বলি, তুমি যখন নাচ করছো, নাচ করতে করতে আজকে দীর্ঘ 20 বছরের তোমার জার্নি, তাতে করে কি হয় তোমার হাঁটা চলা, কথা বলার ধরন সবটাই যেন, এই যে ডিসিপ্লিন বলছো তুমি, আজকে যে আমার সাথে কথা বলছো এখানে বসে, তার মধ্যেও একটা মাধুর্য আছে যেটা আর 5 জন সাধারণ মানুষ যেটা করতে পারবে না। একজন শিল্পী তো শিল্পীর মতো করেই নিজেকে প্রেজেন্ট করতে ভালোবাসে সব সময়। তো সেক্ষেত্রেই বলি, তো তুমি কখনো চলতে ফিরতে তোমার হাঁটা চলায় বদল এসেছে, তোমার কখনো সেটা নাচের ভঙ্গিমার মতোই তুমি চলেছো। আর পাতি বাংলা ভাষায় যদি বলা হয়, অনেকেই কিন্তু ব্যঙ্গ তাচ্ছিল্য করে বলে তোর ঢং চলন সব মেয়েদের মতো। তো এই ধরনের সমালোচনামূলক কোনো কথা কি তুমি কখনো শুনেছো? অবশ্যই। এটা হয়তো আমার কাছে খুব মানে প্রথমে আমি খুব আমার খারাপ লাগতো, এবং সেই জায়গাগুলোতে আমি খুব মানে আমি ভেঙে পড়তাম। বাড়িতে এসেও হয়তো অনেক সময় আমি মাকে বা বাবাকে, আমার মানে আমার চেনা পরিচিত যারা আছে তাদেরকে আমি মানে আমার একটা টাইমে আমার খুব খারাপ লাগতো। এবং বাট তারপরে আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম, তখন এই জিনিসগুলো না আমি আর কেয়ার করা বন্ধ করে দিচ্ছি। কারণ আমি দেখতাম তাতে কি হয়, আমার নিজের গ্রোথটা আরো কমে যেত। যত আমি এদেরকে কেয়ার করতাম তত আমার যেন আমার নিজের গ্রোথ, মানে এই কথাগুলো যদি আমি এফেক্ট হতাম যতটা, তাতে আমার নিজের সেলফ গ্রোথটা, আমার জার্নিটা, আমার অ্যাজ এ ডান্সার হিসেবে জার্নিটা, সেটা অনেকটা জায়গায় সেখানে আমার কমে আসতো। সেটা আমি করা বন্ধ করে দিচ্ছি, খুব কম এজে আমি এটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, শুনেছি,
এমন না যে আমি শুনিনি। তো যখন প্রথম প্রথম শুনেছো খুব খারাপ লাগতো? একদম। এবার বাবা মা কখনো সাপোর্ট করতো যে কিছু মনে করিস না, এগুলো হতে থাকে? তো তুমি নিজেকে সেই জায়গা থেকে কি করে বার করে এনেছিলে? ওই যে বললাম ডিসিপ্লিনড, এবং কারণ নাচ সাথে সাথে আমরা তো শুধু ডান্স শিখি না, আমরা এর সাথে সাথে অনেক কিছু শিখি। হ্যাঁ, মানে আমি ক্লাসিক্যাল ডান্স হিসাবে আমি বলছি, যেহেতু আমি ক্লাসিক্যাল ডান্সটা আমি করেছি, তো এটার সাথে শুধু প্র্যাকটিস অফ ডান্স আসে না, এটার সাথে সাথে আমাদের লার্নিং অফ হিস্ট্রি, লার্নিং অফ অনেক কিছু, স্পিরিচুয়ালিজম, এগুলোও সাথে সাথে আসে। এই স্পিরিচুয়ালিটিটা আমাকে যেন অনেকটা হেল্প করছে সেই জায়গাটার থেকে। যোগা, মেডিটেশন, এগুলো আমাকে অনেকটা হেল্প করছে এই নেগেটিভ কমেন্টসগুলো আমার উপরে ইম্প্যাক্ট হওয়ার থেকে। তো মানে এটা মানে টাচউড বলতে হয় না যে মানে আমি ব্লেসড কি আমি একটা কালচারাল মানে আমাদের একটা ইন্ডিয়ার একটা হেরিটেজ ফর্মকে আমি শিখছি মানে অ্যাজ এ স্টুডেন্ট, এবং আমি কন্টিনিউ করে যাচ্ছি এই জিনিসটা। এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। মানে হয়তো মানে আমি ডান্স চুজ করিনি, ডান্স হয়তো আমাকে চুজ করেছে। বাহ! নাচের পাশাপাশি আর কি কি শখ রয়েছে, কি কি করতে তোমার ভালো লাগে? আমি কুকিং করতে খুব ভালোবাসি। বাহ! সবচেয়ে বেশি কোন রান্নার টেস্ট আসে? আমি ভেজ ফুড করতে খুব ভালোবাসি। মার কাছ থেকে কিছু শিখেছি। ওই এটা আমার কাছে একটা বড় পাওনা যে এখন মানে আমি মানে রান্নাটা করতে ভালোবাসি বলে করি। এবং কিছু মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসি এবং করতেও ভালোবাসি, এবং সবাইকে নিয়ে খেতে আনন্দ করতে, এটা যেন আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। আর একটা জিনিস হচ্ছে যে আমি খুব মানে ট্রাভেল করতে খুব ভালোবাসি। হ্যাঁ। তো ইতিমধ্যে কোথায় কোথায় ঘোরা হয়েছে? খুব বেশি বাইরে যাওয়া হয়নি। এই বেঙ্গল, আসাম, এগুলো জায়গার মধ্যেই আমি ঘুরেছি। দার্জিলিং, নেপাল, আমাদের যেগুলো এগুলো খুব কাছের যেই জায়গাগুলো, এগুলোতে আমি ঘুরেছি। আর তুমি যে এই যে এত জায়গায় ঘুরেছো, সেটা তো তোমার শখে। নাচ নিজের জায়গাকে ছেড়ে, নিজের এই উত্তরবঙ্গ, নিজের এই শিলিগুড়িকে ছেড়ে আর কোথায় কোথায় বাইরে তুমি অনুষ্ঠান করেছো? আমি আসামে পারফর্ম করেছি, কলকাতায় পারফর্ম করেছি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তারপরে হচ্ছে আমি আরও মানে শান্তিনিকেতন, এই টুকটাক এই জায়গাগুলো, এবং আসামেও অনেক 2-4টে জায়গাতে। তারপরে আমি ছত্তিশগড়ে পারফর্ম করতে গেছি, চেন্নাইতে, এবং বিভিন্ন জায়গায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায়। তো আরো একটা কথা জিজ্ঞেস করি, তুমি কার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এই নাচে এসেছো? সেই যে চেন্নাইয়ের গল্প, সেখান থেকেই ভালো লাগা, সেখান থেকেই আসা। তবে আস্তে আস্তে আমরা সবসময় আমাদের টেস্ট ডেভেলপড হয়। মানে যখন আমি নাচটা নিয়ে আমি শুরু করি, তখন নাচের প্রতি এতটা আমার নলেজ ছিল না, ভাস্ট নলেজ ছিল না। তারপর যখন আস্তে আস্তে আমি শেখা শুরু করলাম, জানা শুরু করলাম, নাচের প্রতি যে এডুকেশনটা যেটা হয় সেটা যখন গ্রহণ করা শুরু করলাম, তখন আমি খুব ইন্সপায়ার্ড হই শ্রীমতী রমা বৈদ্যনাথনের কাছ থেকে। মানে ওনার ডান্সের প্রতি, মানে আমি বলবো যে ওনার মানে ল্যাঙ্গুয়েজ, ডান্স অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, মানে ওনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডান্স। তো এই এক্সপ্রেশনটা বা এক্সপ্রেসিভনেসটা থ্রু হার ডান্স, সেটা আমাকে খুব ইন্সপায়ার্ড করে এখনো, মানে প্রতিদিন। মানে আমি মনে করি শুধু রামা আক্কা নয়, মানে আক্কা মানে হচ্ছে দিদি, তামিলে দিদিকে আক্কা বলা হয়। তো রামা আক্কা নয়, আরও এরকম আছেন, গীতা চন্দন, পদ্মশ্রী গীতা চন্দন, তারপর অনেকেই, আমি ইনাদের সান্নিধ্য আমি পেয়েছি, এবং এটা আমার কাছে বিশাল বড় পাওয়া যে মহারাজজি, পণ্ডিত বিরজু মহারাজজি, ওনাকে সামনে পারফর্ম করতে দেখা, গুরু শ্রীমতী শাশ্বতী সেন, ওনাকে পারফর্ম করতে দেখা এবং ওনার কাছ থেকে শেখা। তারপর পণ্ডিত রাজেন্দ্র গঙ্গানি, ওনার কাছে আমি কথক একটু ওয়ার্কশপ শিখেছি, ওনার কাছে আমি ওয়ার্কশপে কথক শিখেছি। অনেক এরকম গুরুরা আছেন, মানে যাদের কাছ থেকে আমি মনে করি যে আমি প্রত্যেকের কাছে কিছু না কিছু শিখেছি। একেবারে শেখার কোনো শেষ নেই, বয়সও নেই, একদমই তাই। আমাদের শিল্প সাধনা বিভাগে আজকে আমাদের সাথে ছিলেন নৃত্যশিল্পী রিতম দাস,
তোমার সাথে কথা বলে সত্যি ভীষণ ভালো লাগলো, অনেক কিছু জানলাম তোমার সম্পর্কে, অনেক কিছু শুনলাম, তোমার কিছু অভিজ্ঞতা, তোমার ওঠা পড়া সবটাই শুনলাম। এবারে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব, কারণ আমাদের সময় তো বড় সীমিত। তো সেক্ষেত্রে এবার বলি, আমি অনুষ্ঠান শেষের আগে তোমাকে একেবারে একটা শেষ প্রশ্ন। যারা এই প্রজন্মের নাচ শিখছে, একেবারে বিগিনার, তো তাদের উদ্দেশ্যে যারা ক্লাসিক্যাল ডান্স ফর্ম শিখতে চায়, আসতে চায় এই জগতে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? সর্বপ্রথমে পেশেন্স না থাকলে পারে না, এটা একটা মানে এই ডান্স ফর্মটা, মানে শুধু ক্লাসিক্যাল কেন, ক্লাসিক্যালি যে কোনো ফর্মই পেশেন্স দরকার। পেশেন্স না হলে পারে তুমি যদি ধৈর্য না ধরো, তুমি সাস্টেন করতে পারবে না। একেবারেই তাই, শুধু নাচ কেন, সবকিছুতেই সব ক্ষেত্রেই তাই, সব ক্ষেত্রেই। আমরা যখন একদম প্লে গ্রুপে ভর্তি হই, এখন যেটা আমাদের ইংলিশ মিডিয়াম বেশি প্লে গ্রুপ বলে, ছোটতে আমরা বলতাম অঙ্কুর, তো সেটাতে যখন ভর্তি হই, সেখান থেকে আমাদেরকে মাধ্যমিক দিতে হলে অনেকটা লং টাইম পড়াশোনা করতে হতো, ধাপে ধাপে শিখতে হতো। তো সেটা পড়াশোনার ক্ষেত্রে যদি হয়, এগুলো আমিও মনে করি, কারণ আমি নিজেও একজন শিল্পীর সাথে, মানে শিল্পকলার সাথে যেহেতু যুক্ত, তো সেক্ষেত্রে মনেই হয় যে ধৈর্য ধরাটা আর ধাপে ধাপে আস্তে আস্তে অল্প অল্প করে আর একটু যে জিনিসটাই শিখবো সেটা গভীরে গিয়ে শেখাটা খুব দরকার। অবশ্যই। তো মানে এই শেখাটার মধ্যে একটা না, একটা সিমলেস কখনো জার্নি হতে পারে না। একটা জার্নি সবসময় আপস অ্যান্ড ডাউনস সব কিছুর মধ্যে দিয়ে একটা জার্নি। আজকে আমি শুরু করলাম একটা পয়েন্ট থেকে, সেই পয়েন্ট থেকে আমি শেষ অবধি আমি ডাইরেক্ট আমি যেতে পারবো না, তার একটা কনসিকুয়েন্সেস থাকবে। কখনো অনেক কিছু, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে একটা মানুষকে, একটা আর্টিস্টকে যেতে হয়, কারণ ওই যাওয়াটার মধ্যেও না একটা না খুব সুন্দর, মানে ওটাও একটা মানে তার একটা লার্নিং প্রসেস থাকে। আজকে আমার একটা টাইমে এসে আমার নাচটা বন্ধ হয়ে গেছিল, কিছু আমার ফ্যামিলি ইস্যুজের জন্য আমি সেখানে আমাকে বন্ধ করতে হয়েছিল কিছু সময় আমি বন্ধ করেছি, আমি আবার শুরু করেছি। তো সেটার কখনো মানে একজন ওয়ান্স ইউ আর বর্ন অ্যাজ অ্যান আর্টিস্ট, ইউ আর অলওয়েজ বর্ন, মানে সেখানে আর তোমার ওইখানে আর কোনো ওইটার আর কোনো ইয়ে নেই। একবার আমি নাচ শিখে নিচ্ছি মানে কিন্তু ওটা কিন্তু আমার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু রিস্টোর হয়ে গেছে। আর এই যে আর্ট ফর্মটা, এটা কিন্তু ওয়ান্স মানে একটা লাইফ টাইমের কিন্তু শেখার জিনিস না, এটা কিন্তু এই হেরিটেজ, আজকে আমার নাচের প্রতি ভালোবাসাটা হয়তো এটা কিন্তু আগের জন্মেরও আমার কিন্তু সেই কন্টিনিউয়েশনটা কিন্তু আমি ইয়ে করছি। হ্যাঁ, আমি যে এখন যখন শেষ করব, এর পরের টাইমের থেকে কিন্তু আবার আমি সেটাকে আবার পরের লাইফ টাইমে আমি হয়তো স্টার্ট করব। তো এটা একটা বিশাল বড় একটা জার্নি, যে সবাই কিন্তু এটা লিড করে যাচ্ছে। একেবারেই তাই। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আরও একবার তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে আজকের যারা দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু রয়েছেন, আশা করছি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ তবে শেষ করি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে কিন্তু চোখ রাখতেই হবে। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।